উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বইছে হাড় কাঁপানো শীত। সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে রেকর্ড 8.2 ডিগ্রি, বিপাকে শ্রমজীবীরা। চরম ভূমিকম্পের ঝুঁকিতে রংপুর, বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না নীতিমালা। 8 মাত্রার কম্পনে ব্যাপক ধ্বংসযজ্ঞের শঙ্কা বিশেষজ্ঞদের। 2016 সালে সিরিজ অফ ভূমিকম্প দেখেছি এবং রিসেন্টলিও আমরা দেখছি, এবং আমরা জানি যে এই দিকে যে ফল্ট লাইনটা আছে সেখানে এনার্জি স্টোর হচ্ছে এবং যে কোনো মুহূর্তে একটা বড়সড় ভূমিকম্প হতে পারে। বরিশাল পুলিশে বিতর্ক পিছু ছাড়ছে না। নানা অপরাধের শাস্তির আওতায় 400-র বেশি সদস্য, অপরাধীদের ছাড় না দেওয়ার ঘোষণা। বদলাইনি সাভারের ফুটপাতের চিত্র, রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চলছে চাঁদাবাজি। মাসোহারা পেয়ে নীরব পুলিশ। প্রশাসনের নাগের ডুগাইতে এগুলি করছে। 100 টাকা করে কারে দিতে হয় এটা? ওই আছে নেতাগাররা থাকে। ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলা, আইডিএফ বর্বরতায় গাজায় আরো 20 ফিলিস্তিনির প্রাণহানি। এবং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা খেলোয়াড় তামিম ইকবাল। খেলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিও, ফেসবুক পোস্টে ঘোষণা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি শারমিন নাসিম। এবারে বিস্তারিত। পৌষের শেষে হাড় কাঁপানো শীত নেমেছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায়। এতে অনেকটাই বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 8.2। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। কুড়িগ্রামে বইছে শৈত্যপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমেনি ঠান্ডা। এদিকে আজ চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ না থাকলেও শীতের প্রকোপ বেশি। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে নেমেছেন শ্রমজীবীরা। আমরা শীতে খুব কষ্ট পাচ্ছি, গরিব মানুষ, বাড়ির পাশে গরিব মানুষ নিয়ে যাই, কষ্ট করছি খুব। টোনা শহরে খুব শীত, শীতে বেরোনোর জন্য, শীতের কারণে বাড়ি বেরোতে আসছে না, খুব কষ্টে আছে। যারা দিন আনে দিন খায় এদের অবস্থা খুবই খারাপ দেখছি। অন্যান্য বারের চাইতে এবার তো কোনো কম্বল টম্বল অন্যান্য বা কোনো কিছু এদের তো আমরা দেখি না। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বরিশালে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার মাহমুদ শাকিল। শাকিল, কি কি ধরনের রোগ বেড়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন, বিস্তারিত জানাবেন। দেখুন, বরিশালে কিন্তু প্রতিনিয়তই শীতজনিত রোগীর যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু হাসপাতালগুলোতে বেড়ে চলছে। যদিও শীতের প্রকোপ কিছুটা কমতে শুরু করেছে এবং দেখা মিলতে শুরু করেছে সূর্যের। এই মুহূর্তে আমি আছি বরিশাল জেনারেল হাসপাতালে। আমার পিছনেই দেখছেন যে এই ডায়রিয়া ওয়ার্ড, এই ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু প্রতিনিয়তই আসলে রোগীর সংখ্যা বাড়ছে বলে কিন্তু জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা এখানে মাত্র ডায়রিয়া রোগীদের জন্য 4টি বেড বরাদ্দ থাকলেও বর্তমানে কিন্তু 8 জন রোগী এইখানে চিকিৎসা নিচ্ছেন বলে কিন্তু জানিয়েছে এখানে যারা কর্মরত আছে তারা। এবং আমি কথা বলেছিলাম স্বাস্থ্য বিভাগের সাথে। স্বাস্থ্য বিভাগ যেটা আমাকে জানিয়েছে যে গত 24 ঘন্টায় বরিশালে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 45 জন এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে বিভাগের 6 জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 174 জন। এছাড়া যদি আমি এই গত 11 দিনের এই বছরের শুরু থেকে আজ পর্যন্ত যদি আপনাকে তথ্য জানাতে চাই, তাহলে মাত্র এই 11 দিনেই কিন্তু বরিশালে বিভাগের যে 6টি জেলা, সেই 6টি জেলার বিভিন্ন হাসপাতালে শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে ভর্তি হয়েছে 474 জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা প্রায় 1791 জন। এবং প্রতিনিয়তই কিন্তু এইখানে রোগীর সংখ্যা বেড়েই চলছে। আমরা কথা বলেছিলাম রোগী এবং তাদের স্বজনদের সাথে। তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে হাসপাতালগুলোতে তারা চিকিৎসা নিতে অনেকটাই হিমশিম খাচ্ছে এবং রোগীদের ভিড়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যথাযথ
চিকিৎসা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করছে তারা। আমরা কথা বলছিলাম বরিশাল বিভাগের স্বাস্থ্যের যিনি পরিচালক আছে তার সাথে। তিনি যেটা জানিয়েছে যে প্রতিনিয়তই যেহেতু আসলে রোগীর সংখ্যা বেড়ে চলেছে, সে কারণে হাসপাতালগুলোতে তারা কিন্তু যেমন চিকিৎসক বাড়ানোর চেষ্টা করছেন, পাশাপাশি যে রোগীরাই আসুক তারা যাতে সর্বক্ষণিক যাতে চিকিৎসা পেয়ে থাকে সেদিকটাও তারা খেয়াল রাখছে। এর পাশাপাশি শিশুদের দিকে বেশি খেয়াল রাখা হচ্ছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন, এবং তিনি অভিভাবকদেরকে আহ্বান জানিয়েছেন যাতে এই বর্তমানে যে পরিস্থিতি এতে যেন যারা আছে অভিভাবকরা তারা যাতে শিশু এবং যারা বয়স্ক আছে তাদের দিকে যেন খেয়াল রাখে, সেই আহ্বানও কিন্তু জানিয়েছে চিকিৎসকরা। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার মাহমুদ শাকিল। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের সাথে স্পিডবোর্ডের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হন একজন। শুক্রবার রাত 9:30টার দিকে গজারিয়ায় 2টি নৌযানের সংঘর্ষে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত 3 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। তাদের মধ্যে 2 জনই জলদস্যু ছিলেন বলে জানায় পুলিশ। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে এই ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি। মুন্সিগঞ্জের শ্রীনগরে ফৌজদারি মামলার আসামি এক যুবদল নেতাকে গ্রেফতারের পর থানা থেকে ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাতে শ্রীনগর থানায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় দেউলভোগ এলাকা থেকে মারামারির মামলায় গ্রেফতার করা হয় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তরিকুলকে। এক পর্যায়ে রাত 10টায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী শ্রীনগর থানায় গিয়ে ওই আসামিকে ছিনিয়ে নেয়। ছিনিয়ে নেওয়া আসামি সহ জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 28 বছর আগে ভূমিকম্পের রেড জোন হিসেবে রংপুরকে ঘোষণা দেয়। সেই রংপুরে গেল কদিন আগে ইতিহাসে প্রথমবারের মতো ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। বিশেষজ্ঞরা বলছেন, এখানে 8 মাত্রার ভূমিকম্প 1.5 মিনিটের বেশি স্থায়ী হলেই নেমে আসবে ব্যাপক ধ্বংসযজ্ঞ। কিন্তু বহুতল ভবন সহ নানা স্থাপনা নির্মাণে মানা হচ্ছে না আইন। এই অবস্থায় দুর্যোগ নেমে আসলে তাৎক্ষণিক উদ্ধারে নেই পর্যাপ্ত সরঞ্জাম। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। গেল 21 নভেম্বর দুপুরে 3 মাত্রার ভূমিকম্পে হঠাৎ কেঁপে ওঠে রংপুর, যার উৎপত্তি স্থল শহরেই। এমন প্রেক্ষাপটে নগরীতেই 43টি শতবর্ষী ভবনে বসবাস করছেন মানুষজন। ঝুঁকিপূর্ণ এই তালিকায় আছে জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তার বাসভবন। এখন যে ধরনের বিল্ডিং হচ্ছে তা তো অস্বাভাবিক। ভূমিকম্প হইল, এই সময় তো মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। রংপুরে 2011 সালের 18 সেপ্টেম্বর সন্ধ্যায় প্রায় 1.5 মিনিটের কম্পন হয়, যার মাত্রা ছিল 6.8। 2016 সালের 5 জানুয়ারি ভোরে 2 দফায় 6.7 মাত্রার কম্পনে কেঁপে ওঠে রংপুর নগরী। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূপ্রাকৃতিক অবস্থান ও বিন্যাসের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন উত্তর পূর্বাঞ্চল। বাংলাদেশের নিচে টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্প হবার খুবই সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রংপুর অঞ্চলে। বড় ভূমিকম্প হওয়ার আগে সাধারণত ছোট ছোট ভূমিকম্পগুলো হয়। রংপুরে অনেক দিন পরেই গত 21 তারিখে 3.1 মাত্রার একটা ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তার মধ্যে সেটা মিন করতেছে যে আমরা হয়তো ঝুঁকির মধ্যে আছি। 2016 সালে সিরিজ অফ ভূমিকম্প দেখেছি এবং রিসেন্টলিও আমরা দেখছি, এবং আমরা জানি যে এই দিকে যে ফল্ট লাইনটা আছে সেখানে এনার্জি স্টোর হচ্ছে এবং যে কোনো মুহূর্তে একটা বড়সড় ভূমিকম্প হতে পারে। ব্যাপক ক্ষয়ক্ষতি মোকাবিলায় নিজেদের অবস্থানের কথা জানায় ফায়ার সার্ভিস। নতুন নতুন ইকুইপমেন্ট সংযোগ হচ্ছে এবং জনবল বৃদ্ধির কার্যক্রম চলমান আছে। রংপুরে বর্তমানে সিটি কর্পোরেশনের আওতায় একটা ফায়ার স্টেশন আছে। আমরা আরও 4টা ফায়ার স্টেশন
তৈরি করার জন্য ইতিমধ্যে আমাদের অধিদপ্তরে প্রস্তাব প্রেরণ করেছি। নতুন ভবন নির্মাণে শর্ত জুড়ে দেয়া থাকলেও বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না বিল্ডিং কোড। আমরা শুধু অনুমোদন দেই, শর্তগুলো না মানলে অনেক সময় যেটা আমরা কাগজে কলমে যে কিছু আমরা পানিশমেন্ট দিই, যেমন কারো কারো প্ল্যান বাতিল করে দিই। কয়েক বছর আগে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দুর্যোগ মোকাবেলায় সুপারিশ আকারে একটি প্রস্তাবনা পাঠালেও অগ্রগতি নেই সেই প্রস্তাবনায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাগেরহাটের বাজারে শীতকালীন সবজির দাম কমলেও বেড়েছে মাছের দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, মাছের দাম বাড়ার বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। সরবরাহ কমার অজুহাতে বাগেরহাটে আসলে সব ধরনের মাছের দাম বেড়েছে। সকাল থেকে আমরা বাগেরহাটের যে সবথেকে বড় বাজার, এই বাজার ঘুরে দেখেছি যে এই সময়টায় সাগরের মাছ অনেক বেশি থাকার কথা থাকলেও সাগরের মাছ মিলছেই না বলা যায়। বাগেরহাটে শুধু কয়েকটি দোকানে ছোট ছোট ইলিশ মাছ রয়েছে। ইলিশ মাছের দামও বাড়তি। 2 থেকে 3টা ওজনের যে ইলিশ রয়েছে সেই ইলিশ বিক্রি হচ্ছে আজকে 800 থেকে 850 টাকা, এবং 3টা থেকে 5টা পর্যন্ত কেজির ইলিশ বিক্রি হচ্ছে কিন্তু 500 থেকে 600 টাকা পর্যন্ত। ক্রেতারা বলছেন যে এই সময়ে ইলিশের দাম কম থাকার কথা থাকলেও এই বেশি দামে তাদের কিন্তু ভোগান্তি হচ্ছে। ক্রেতাদের নির্ভর করতে হচ্ছে স্থানীয়ভাবে উৎপাদিত যে মাছ রয়েছে সেই মাছের উপর। সেই মাছেরও কিন্তু বাগেরহাটের বাজারে দাম বেশি। আমরা যদি আপনাদেরকে একটু দাম জানাতে চাই, আজকের বাজারে পাতারি মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা কেজি দরে। রুই, কাতলা, মৃগেল, গ্রাস কাপ এসব বিক্রি হচ্ছে 250 থেকে 400 টাকা পর্যন্ত কেজি দরে। ফাঁসা, টেংরা এবং ছোট চিংড়ি বিক্রি হচ্ছে 450 থেকে 700 টাকা পর্যন্ত কেজি দরে। এর পাশাপাশি বাগেরহাটের বাজারেও সাগরের যে অন্যান্য মাছ রয়েছে সেসবেরও কিন্তু দাম বেড়েছে। সব থেকে কম দামে বিক্রি হচ্ছে পাঙ্গাস এবং তেলাপিয়া। সেটিও কিন্তু সাধারণ মানুষের যে নাগালের মধ্যে রয়েছে বিষয়টি তা নয়। পাঙ্গাস এবং তেলাপিয়াও 180 থেকে 250 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বাগেরহাটের বাজারে সবজির দাম বেশ কমেছে। আমরা দেখেছি শীতকালীন যেসব সবজি সেসব 20 টাকা কেজি দরে কিন্তু মিলছে। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে নিত্যপণ্যের বাজার দরের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস সোহান। খাঁটি রস কিনতে অনেকের ভরসার জায়গা শরীয়তপুরের দাঁতপুর বাজার। ভোর থেকে ক্রেতা বিক্রেতার সমাগমে মুখরিত থাকে এই বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। কনকনে শীত ও হিমেল হাওয়ার মাঝেও খেজুর গাছের রস খাওয়ার জন্য শহর থেকে গ্রামে ছুটে আসছেন রস পিপাসুরা। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের আঙ্গারিয়া ইউনিয়নের দাঁতপুর বাজারে। এ বাজারে কিন্তু কাকডাকা ভোরের আগেই গ্রামের যেই গাছিরা রয়েছে তারা কিন্তু রস নিয়ে এ বাজারে উপস্থিত হন রস বিক্রয়ের জন্য। এখানে প্রতি হাড়ি রস বিক্রয় হয় 350 থেকে 400 টাকা দরে। পাশাপাশি কলসিতেও কিন্তু তারা রস নিয়ে আসেন। এখানে প্রতি কলসি রস বিক্রয় হয় 1000 টাকা থেকে 1400 টাকা দরে। এখানকার যারা রস পিপাসুর লোকজন রয়েছে তারা কিন্তু এখানে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন রস খাওয়ার জন্য, কারণ এ বাজারে আসলেই নাকি রস পাওয়া যায়। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি বাইকে করেও কিন্তু অনেকে এখানে রস খেতে এসেছেন। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আসলে আপনি কোথা থেকে রস খাওয়ার জন্য এসেছেন এবং এ বাজারেই কেন আসছেন? আসসালামু আলাইকুম, শুভ সকাল আপনাকে এবং শুভ সকাল আপনার চ্যানেলকে। আমি সুদূর নারায়ণগঞ্জ থেকে এসেছি, সাথে আমাদের বড় ভাই ব্রাদাররাও এসেছে কালকে হাইস গাড়ি করে। মূলত শুনেছি শরীয়তপুরের দাঁতপুর নামে একটা জায়গা আছে, সেখানে প্রচুর রস বেচা বিক্রি হয়। মূলত এখানে অরিজিনাল রসটাই পাওয়া যায় বিধায় এখান থেকে রস নিতে এসেছে এবং খেতে এসেছে, এবং ভাই ব্রাদাররা খেলে খুশি হবে। কিছু ফ্রেন্ডের থেকে শুনলাম যে নতুন হাটের রসের পাওয়া যায়। মানে আগে হইতেছে আমরা দুধ বাজারে যেরকম দুধ পাওয়া যায় হাঁড়িতে হাঁড়িতে বা কলসে, সেম ওই রকম কিছু ভিডিও তো দেখলাম, তো এই জন্য হচ্ছে আশা আর কি দেখতে।
তো এখানে যারা রস পিপাসুরা রয়েছেন শুধু তারা রস খেতে আসেন না, পানির পাত্রতে করেও কিন্তু প্রিয়জনদের জন্য এবং স্বজনদের জন্য রস এখান থেকে নিয়ে যায়। এই ছিল শরীয়তপুরের দাঁতপুর নতুনহাট বাজার থেকে রস খাওয়ার সর্বশেষ সংবাদ। বিতর্কিত কর্মকাণ্ড যেন পিছু ছাড়ছে না বরিশাল পুলিশের। মাদক সংশ্লিষ্টতা থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় অভিযুক্ত হয়ে গত 2 বছরে 400-র বেশি পুলিশকে শাস্তির আওতায় যেতে হয়েছে। একদিকে সুশীল সমাজ বলছে শুদ্ধাচার প্রয়োজন পুলিশ সদস্যদের, অন্যদিকে পুলিশ প্রশাসন বলছে পরিবর্তিত প্রেক্ষাপটে সদস্যদের শৃঙ্খলাবোধ বাড়াতে অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। বরিশাল থেকে শাকিল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন পুলিশ সদস্যরা। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে সারা দেশেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। একই চিত্র বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশেরও। গত 2 বছরে দুর্নীতি, মাদক সংশ্লিষ্টতা সহ নানা অপরাধে জড়িত থাকায় 412 জন পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 173 জন মেট্রোপলিটন এবং 239 জন জেলা পুলিশ সদস্য। সুশীল সমাজ বলছে দীর্ঘ সময় একই স্থানে দায়িত্বে থাকায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে অপরাধ বাড়ছে, আর আইনজীবীদের দাবি ব্যক্তি স্বার্থে অপরাধে জড়িয়ে পড়ছে পুলিশ সদস্যরা। যারা সুবিধা নিতে চায় তাদের সাথে পুলিশের কিন্তু একটা সখ্যতা গড়ে ওঠে এবং দীর্ঘদিন এক জায়গায় থাকার ফলে তারা তাদের পেশাদারিত্ব হারায়। কিছু কিছু পুলিশ সদস্য ব্যক্তি স্বার্থে এই দুর্নীতির সাথে, এই অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন বলছে কোনো ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না, আর পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশকে ঢেলে সাজাতে ও শৃঙ্খলাবোধ বাড়াতে অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না। ব্যক্তির দায় যে প্রতিষ্ঠান নেবে না এটা খুবই স্বাভাবিক এবং সব ক্ষেত্রেই এটাই প্রযোজ্য। তো পুলিশের ক্ষেত্রে আর ব্যতিক্রম নয়। যারা দোষ করেছে তারা শাস্তি পাবে, এটাই সবার কাম্য এবং পাচ্ছে। প্রভাবমুক্ত পরিবেশ যদি আমরা করতে পারি, যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে দেশ চলছে, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন কাজ করছে, সংস্কার যদি সকল ক্ষেত্রে হয়ে যায় আমরা আশাবাদী যে পুলিশ যদি প্রভাবমুক্ত থাকতে পারে তাহলে পুলিশের উপর অর্পিত দায়িত্ব সততা পালন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। বরিশালে শাস্তিপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে 193 জন সাব ইন্সপেক্টর আর কনস্টেবল পদমর্যাদার আছেন 101 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরও সাভারের ফুটপাতে আগের মতোই চলছে চাঁদাবাজি, আর এই সবই হচ্ছে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে। একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চলা এসব চাঁদাবাজির লাগাম টেনে ধরবে কে, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাভারবাসীর মাঝে। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়তপুর, নবীনগর, আশুলিয়া, পল্লীবিদ্যুৎ ও রপ্তানি এলাকায় এভাবেই ফুটপাতে দোকান বসিয়ে চলছে রমরমা চাঁদাবাজি। প্রতিদিন দোকান ভেদে তোলা হচ্ছে 100 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদা। বিগত দিনে এসব এলাকায় চাঁদাবাজি করত পতিত আওয়ামী লীগের কর্মীরা। তবে 5 আগস্টে স্বৈরাচারের পতনের পর চাঁদাবাজির হাত বদল হয়েছে। আগের মতোই চাঁদাবাজিতে মেতে উঠেছে একটি রাজনৈতিক মহল। প্রশাসনের নাকের ডগায় এসব চাঁদাবাজি অব্যাহত থাকলেও নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। 100 টাকা 100 টাকা করে কারে দিতে হয় এটা? এটা ওই আছে নেতাগাররা থাকে, রাতের দিকে এসে সব থেকে টাকা তুলবে, নিয়ে তারপরে যায় 200, 100, 150, 50 যার কাছে যা নিতে পারে। দৈনিক 110 টাকা ধরেন কারেন্ট বিল, লাইট বিল যায়। আপনার এই দোকানে প্রতি মাসে কত টাকা দিতে হয় সেটা বলে? ওই তো 2100 টাকা যায়। সড়ক মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনার কারণে পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। একই সঙ্গে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সবকিছু জেনেও নিশ্চুপ প্রশাসন। এই ফুটপাতগুলো থাকার কারণে আমরা দেখা যায় ফ্রিলি হাঁটতেও পারতেছি না রাস্তায়। প্রশাসনের নাগের ডুগাইতে এগুলি করছে। প্রশাসন যদি বলে তাহলে কি এরা করতে পারে? এসব ফুটপাত যে এখানে বসায় রাখছে, এর জন্য কি হচ্ছে যানজটের সৃষ্টি হয়ে যাচ্ছে রাস্তায়। ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে লোক দেখানো অভিযান চালানো হয়। তবে উচ্ছেদের মাত্র কয়েক ঘন্টার মধ্যে ফুটপাত ফির আগের রূপ নেয়। এসব বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি টেনানি ফাঁড়ির ইনচার্জ ও সাভার থানার ওসি কেউ। তবে ফুটপাত দখলমুক্ত করা ও চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আমরা সাভারটাকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যেতে চাই, মানুষের যান চলাচলকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যেতে চাই। সেই কারণে উপজেলা প্রশাসন, সাভারের পৌর প্রশাসক এবং ঢাকা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে আমরা এই অভিযান অব্যাহত রেখে যাব। ফুটপাত দখলমুক্ত করতে দ্রুত প্রশাসনের কঠোর উদ্যোগ দেখতে চান সাভারবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহে 10ম গ্রেডের কর্মকর্তাদের সাথে মত বিনিময় ও মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, উপদেষ্টা ছাড়া আর কে কে উপস্থিত থাকবেন সেখানে, আর কি বিষয়ে কথা বলবেন তিনি, বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি কিন্তু জাতীয় শিক্ষা একাডেমি ন্যাপ ময়মনসিংহ কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই তিনি একটি মত বিনিময় সবাই কিন্তু প্রধান অতিথি হিসাবে যোগদান করেছেন এবং আমরা দেখেছি যে কর্মকর্তারাও কিন্তু অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে কিন্তু তারা মত বিনিময় সবাই যোগ দিয়েছেন এবং আমরা দেখেছি কিছুক্ষণ আসার পরপরেই কিন্তু এখানকার কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দারকে কিন্তু তারা ফুলেল শুভেচ্ছা জানান এবং তারা বলছেন যে এই মত বিনিময় সবার মাধ্যমে কিন্তু আগামীতে প্রাথমিক শিক্ষার যে কার্যক্রম এবং মান উন্নয়ন সেটি কিন্তু আরো সম্প্রসারিত হবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এই মত বিনিময় সভা শেষে এরপর পরেই কিন্তু আরেকটি প্রশিক্ষণ কর্মশালা রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু তিনি যোগ দেওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি সেই কর্মশালাটিও কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং সেই কর্মশালাতেও কিন্তু তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দিবেন কিন্তু কর্মকর্তাদের। অর্থাৎ আমরা দেখেছি প্রাথমিক শিক্ষার কার্যক্রম নিয়ে কিন্তু এই দুটি অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হবে, অর্থাৎ একটি অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়েছে, তিনি সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছেন। ইতিমধ্যে কর্মকর্তাদের সঙ্গে কিন্তু কুশল বিনিময় করে মত বিনিময় সবার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করার প্রক্রিয়ায় রয়েছেন। অর্থাৎ এখান থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আসবে, গুরুত্বপূর্ণ বার্তা আসবে। আগামীতে এখানকার কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু সেই নির্দেশনা অনুযায়ী প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কিন্তু তারা কাজ করে যাবেন, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। অর্থাৎ প্রাথমিক শিক্ষার্থীদের কিভাবে আরো স্কুলমুখী করা যায় এবং কিভাবে তাদের মান উন্নয়ন হবে সেই বিষয় নিয়ে কিন্তু খুঁটিনাটি সকল বিষয় যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকের যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখবেন অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। অর্থাৎ আমরা দেখেছি বিধান রঞ্জন রায় পোদ্দারের আগমনকে ঘিরে কিন্তু জাতীয় শিক্ষা একাডেমি ন্যাপ ময়মনসিংহ কার্যালয়ের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে দিক নির্দেশনা অনুযায়ী আগামীতে কিন্তু তারা কাজ করে যাবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।